আরে পিঁপড়ে বোন, কি করছো তুমি? এটা তোমার পেট তো ভরে গেছে, তাহলে এই দানাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি রোজ অর্ধেক খাবার খাই আর অর্ধেক খাবার জমিয়ে রাখি। আমি সেগুলো গুহায় রেখেছি। এটাকে বলে পরিশ্রম না করে খাবারটা জুটিয়ে ফেলা। ড্রিমল্যান্ড জঙ্গলে রকি নামের একটা কাক থাকতো, যার জীবন কাটানোর পদ্ধতি বাকি পাখিদের থেকে আলাদা ছিল। বোকা জানোয়ার, প্রতিদিন কষ্ট করে খাবার খোঁজে, তারপর পরিশ্রম করে বাসায় নিয়ে আসে, তারপর গিয়ে খাবার জোটে। আমার হিসেবটা একদমই আলাদা। ও দেখে যে টিনু পাখি তার পায়ে করে একটা বড় আপেল বড় কষ্ট করে বাসায় নিয়ে আসছে। আরে টিনু পাখি, আজ আসতে তোমার এত দেরি হলো যে? কখন থেকে তোমায় আমি খুঁজছিলাম। নিশ্চয়ই তুমি আমার খাবার চুরি করতে চাও, তাই তো আমার জন্য অপেক্ষা করছিলে। আরে ব্যাপারটা তা নয়, এক্ষুনি তোমার ছোট্ট ভাই এখানে এসেছিল, খুব কাঁদছিল। কি? আমার ভাই কাঁদতে কাঁদতে এসেছিল? তুমি ওকে জিজ্ঞেস করোনি ও কেন কাঁদছিল? অনেক চেষ্টা করলাম, তারপর আমি যেটা জানলাম যে কি বলবো, তোমার মায়ের দুটো ডানা কেটে গেছে গো। কি বললে তুমি? আমার মা খুব অসুস্থ। এটা শুনে টিনু পাখির জন্য খুব জোর ধাক্কা লাগে আর নিজের চোখের জল নিয়ে ঝটপট সেখান থেকে উড়ে যায়। এটাকে বলে পরিশ্রম না করে খাবারটা জুটিয়ে ফেলা। এটা বলেও হাসতে হাসতে টিনু পাখির বাসায় যায় আর বেশ আরাম করে সেই আপেলটা খেতে লাগে। বাহ, মজা এসে গেল। যদি পরিশ্রম করতাম তো কি এই মজাটা আমি পেতাম? ও অর্ধেক আপেল বেশ মজা করে খায় আর বাকি অর্ধেকটা মাটিতে ফেলে দেয়। খেয়ে তো নিলাম, এখন কিছুক্ষণ মজা করা যাক। আর পাখা মেলে ও আকাশে উড়ে যায়। আর এভাবেই ও চালাকি করে জঙ্গলের বাকি পশুদের ও ঠকাতে লাগে। আর সেই জঙ্গলেই একটা পরিশ্রমী পিঁপড়ে থাকতো। আর সেই সময় কাক হাসি ঠাট্টা করতে করতে একটা গাছে বসে সেই পিঁপড়েটাকে দেখছিল। ওহ, কি ভারী এটা! একে টেনে আনতে আনতে আমার তো শরীর খারাপ হয়ে গেল। পিঁপড়ে তারপর ছোলাতে একটা কামড় বসায়, এতে ওর ওজন একটু কমে যায়। তো এবারও ছোলাটাকে উঠিয়ে গুহার দিকে রওনা হয়। আরে পিঁপড়ে বোন, কি করছো তুমি? এটা তোমার পেট তো ভরে গেছে, তাহলে এই দানাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি রোজ অর্ধেক খাবার খাই আর অর্ধেক খাবার জমিয়ে রাখি। আমি সেগুলো গুহায় রেখেছি। কি বোকামো এটা! এত পরিশ্রম করে এটাকে তুমি বাড়ি নিয়ে যাচ্ছ, এটা এত পরিশ্রম করে নিয়ে যাওয়ার কোনো মানে আছে কি? হ্যাঁ হয়, কিন্তু ভবিষ্যতের জন্য একটু তো কষ্ট করতেই হয় সবাইকে। ধরো ভবিষ্যতে এমন কোনো সময় এলো যখন আমি খাবার খুঁজতে যেতে পারলাম না, তখন কাজে আসবে। বোকা বোকা ভাবনা চিন্তা। আমার তো একটাই ফান্ডা, যত ইচ্ছে খাও, বাকিটা ফেলে দাও। আর এটা বলে ওখান থেকে চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর বর্ষার সময় আসে আর একটা এমন ঝড় আসে যাতে বড় বড় গাছও পড়ে যায়। শুধু যে গাছগুলো বড় আর শক্ত তারাই দাঁড়িয়ে। কাক তখন নিজের বাসায় আরাম করছিল। আহা, কি সুন্দর আবহাওয়া! যদি এর আমি শুয়ে থাকতাম আর কেউ এসে আমাকে আঙুর এনে দিয়ে যেত। তখনই এত জোরে একটা হাওয়া বয় যে ওর বাসার মাটিতে পড়ে যায় আর ও ধরাম করে মাটিতে এসে পড়ে। বাপ রে বাপ, বৃষ্টি আসছে, সেটাও এত জোর! আমি তো জানতামই না। ও দেখলো যে ওর বাসা বয়ে যাচ্ছে আর আশেপাশে সব পাখিদেরই বাসা এভাবেই ভেঙে যাচ্ছে। এ কি হলো? এই ব্যাপারে তো আমি কিছুই ভাবিনি। জোরে বৃষ্টির কারণে ও তো উড়তেও পারছিল না। হাওয়ার জোরে ঝাপটা ওকে এগোতেই দিচ্ছিল না।
ক্রমশই ওকে পেছনে ঠেলতে লাগে। এখন কারোর থেকে সাহায্য নিতেই হবে। এটা ভেবেও টিনু পাখির কাছে যায়, যে নিজের ভাইয়ের শক্ত কাঠের ঘরে ছিল। টিনু পাখি, ও টিনু পাখি! ওর আওয়াজ শুনে দরজা খুলে যায় আর টিনু বেরিয়ে আসে। টিনু, আমাকে ভেতরে ঢুকিয়ে নাও না। আমার বাসা ভেঙে গেছে আর শরীরটাও খুব একটা ভালো নেই। ও, তোমার কোন উপকারের বদলে তোমাকে আমি সাহায্য করব বলো? আমি সমস্যায় আছি। সেদিন তুমি আমায় আমার মায়ের শরীর খারাপের গল্প শুনিয়ে কত হয়রান করেছো। আমি কিছু না খেয়ে চলে যাই। এবার তুমি বুঝতে পারবে যে না খেয়ে থেকে পরিশ্রম করা কতটা কষ্টের। আমি সাহায্য করব না। আর এটা বলে ও মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এবার কাক নিচের ভুল বুঝতে পারে। আমার না কর্ম ভালো ছিল আর না আমার স্বভাব, আর তাই জন্যে কেউ আমার সাহায্য করছে না। এটা ভেবে কাক এবার উড়ে যায় আর দেখে যে পিঁপড়া নিজের গুহার সামনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা গাছের পাতা রয়েছে। আরে পিঁপড়ে, এ তুমি কি করছো? আমার ঘরে তো অনেক মাসের খাবার রয়েছে। এই জলটাও তো সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো আমি গাছের পাতা দিয়ে গুহায় জল যাওয়া আটকাচ্ছি। তোমার এই গুহাতে কি আমি থাকতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই থাকো। আমি ভেতরে অনেক খাবার রেখেছি কয়েক মাসের, আর সেই খাবারগুলো খেয়ে কোথাও না গিয়েও অনেক দিন পর্যন্ত আমরা থাকতে পারবো। আর আমি তো এভাবেই গুহার সামনে বৃষ্টি না থামা অবধি পাতা নিয়ে জল আটকাবো। পিঁপড়ার এই কথা শুনে কাকের মনে দয়া আসে। আমি তো তোমার একটা দানা ওঠাতেও কোনো সাহায্য করিনি, আর তুমি এত কষ্ট করে মাস পর মাস ধরে যে দানা নিয়েছো সেটা আমার উপরে ছেড়ে দিচ্ছ। না হলে আর কি করব কাকদাদা, আমি তো খাবার জড়ো করেই ছিলাম যাতে বিপদে কাজে আসে। এবার তুমি খাও, না হলে আমি। তোমার এই সাহস আর ভালো মানসিকতা দেখে আমার উপরে পরিশ্রম করার শক্তি জেগে উঠেছে। দেখো কি করি আমি। এবার কাকটা ওখান থেকে উড়ে যায় আর মুখে করে একটা পাথর নিয়ে আসে। তারপর সেটাকে পিঁপড়ের সামনে রেখে আবার উড়ে যায়। আর এইভাবেই ও দ্বিতীয় পাথরও এনে পিঁপড়ের সামনে রেখে দেয়। ধীরে ধীরে এভাবে 1 ঘন্টা কেটে যায়। আর যেখানে পিঁপড়ে পাতা নিয়ে দাঁড়িয়েছিল সেখানে অনেক পাথর হয়ে যায়, আর সেখানে একটা দেওয়ালের মতো হয়ে যায় যা জল আটকে দেয়। আরে বাহ কাকদাদা, তুমি তো বেশ বড় দেওয়াল বানালে। এবার তো এই জল কখনো ভেতরে আসতে পারবে না। এটা শুনে কাক খুব খুশি হয় আর দুজনে গুহার ভেতর চলে যায় আর মিলেমিশে খেতে লাগে। খুব ভালো লাগছে। যদি পরিশ্রম না করে খেতাম তাহলে এই খাবার কোনো মজাটাই পেতাম না আমি। আর এইভাবে কাক শিক্ষা পেল যে পরিশ্রম করা উচিত আর অপরের সাহায্য সব সময় করা উচিত, যাতে বিপদের সময় আমরা কখনো একলা না থেকে যাই। কালু, আবার বিরক্ত করতে এসে গেলে। আমরা যখন আকাশে উড়ি না, লোকেরা আমাদেরকে হাঁ করে তাকায় আর লোকেরা আমাদের ছবি তোলে। তোর মতন বিচ্ছিরি দেখতে সারসকে আমরা যদি নিয়ে যাই আমাদের ইনসাল্ট হয়ে যাবে। এক জঙ্গলে কালু নামের একটা সারস থাকতো, আর ওর নাম কেন কালু হলো সেটা আমরা এখনই জানতে পারবো। সারসের একটা গ্রুপ পুকুর পাড়ে বসে মর্নিং ফ্লাইটে যাওয়ার একটা প্ল্যান করছিল। আজ আমরা নীল পাহাড়ের উপরে উঠতে উঠতে ড্রিমল্যান্ড জঙ্গলে যাব। শুনেছি ওই জঙ্গলটা হেব্বি সুন্দর। হ্যাঁ, আমি ওর ব্যাপারে অনেক শুনেছি। চলো চলি। তখনই কালু সারস সেখানে আসে। বন্ধুরা, তোমার সাথেও কি আমি একটু যেতে পারি? আমি এখানে রয়ে রয়ে বোর হয়ে গেছি। কালু, আবার বিরক্ত করতে এসে গেলে। আমরা যখন আকাশে উড়ি না, লোকেরা আমাদেরকে হাঁ করে তাকায় আর লোকেরা আমাদের ছবি তোলে। তোর মতন বিচ্ছিরি দেখতে সারসকে আমরা যদি নিয়ে যাই আমাদের ইনসাল্ট হয়ে যাবে। এটা বলে ওরা ওখান থেকে উড়ে চলে যায়। আর বেচারা কালু সারস সেই পুকুর পাড়ে বসে নিজের ভাগ্যের উপর কাঁদতে লাগে। আর সেই জঙ্গলে একটা দুষ্ট পশু মন্টু ভাল্লুক থাকতো।
আর আজকেও কালী পাহাড়িতে নিজের বন্ধু চম্পু ভাল্লুকের সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায়ও কারোর কান্নার আওয়াজ পায়। ও ও আরে এটা কার আওয়াজ রে? আর দেখে যে কিছু দূরে একটা গাছের নিচে বুড়ো ভাল্লুক বসে কষ্ট পাচ্ছে। হে ভগবান, এখন তো আমি মরেই যাব। আমার পরে এই লকেটটা জানি না কে পাবে। যদি কোনো খারাপ হাতে পড়ে তো কে জানে কিভাবে সে ব্যবহার করবে। জাদুর লকেট হতে পারে আমার কাজে লাগতে পারে। এটা ভেবে মন্টু ভাল্লুক ওর কাছে পৌঁছায়। আরে ভাল্লুক দাদা, মনে হয় তোমার শরীর খুব খারাপ। চলো, তোমাকে আমি নিজের জঙ্গলে নিয়ে যাচ্ছি। আমি তোমার দিন রাত সেবা করব আর তুমি ঠিক হয়ে যাবে। তুমি তো খুব ভালো জানোয়ার মনে হচ্ছ, কিন্তু আমার সময় এসে গেছে। কিন্তু আমি নিশ্চিন্তে হয়ে মরতে পারি, কারণ তোমার মতন একটা ভালো আর দয়ালু জানোয়ার পেয়েছি। এটা শুনে ভাল্লুক মনে মনে বলে, ফেসে গেল বুড়ো। আমি আপনার কথা বুঝলাম না। আমার গলায় যে লকেটটা পড়া আছে, ওটা যদি কেউ পড়ে নিজের ডান হাতের আঙুলটাকে কারুর দিকে এগিয়ে দেয়, তাহলে আঙুল থেকে গুলির মতন একটা পেরেক বেরিয়ে সামনে থাকার মানুষের গায়ে লাগবে। এটা তো খুব সাংঘাতিক জিনিস দাদা। হ্যাঁ, তাই আমি এটাই চাই যে আমার মরার পর এটা তুমি নিজের কাছে রাখো। এর ব্যবহারটা জানোয়ারদের শিকারীর হাতের থেকে বাঁচার জন্যে আর জঙ্গলের ভালোর জন্যই করবে। যা আপনি বলবেন দাদা। আর এটা বলার পর ও 2-3 বার জোরে জোরে শ্বাস নেওয়ার পর মারা যায়। আর মন্টু ভাল্লুক খুশি হয়ে ওর গলার থেকে লকেট বের করে নিজে পরে নেয়। কিছুক্ষণ পর যখন ও নিজের জঙ্গলে ফিরে আসে, ও দেখে দুটো শেয়াল সামনাসামনি দাঁড়িয়ে আছে আর ওদের মাঝখানে একটা মাছ পড়ে আছে। এটা আমার না, আমার। এটা প্রথমে আমি দেখেছি, আমি এটাকে খাবো। এখন এখানে মন্টু ভাল্লুক এসে গেছে, এটা আমি খাবো। আরে তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? তোকে মজা দেখাতেই হবে। এটা বলে যেই ওই দুজন ওর উপর লাফাতে যায়, অমনি মন্টু ভাল্লুক নিজের আঙুল তোলে আর ওদের দিকে তখনই দুটো পেরেক ছুটে যায় আর ওদের গেথে যায়। এরপরের বার থেকে পাঙ্গা নেওয়ার আগে 10 বার ভাববি। ও সেই মাছটাকে মুখে নিয়ে ওদের ওখানে কষ্টে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে কালু সারস পৌঁছায়। ও ওদের কষ্ট দেখতে পারে না আর নিজের ঠোঁট দিয়ে ওদের গায়ে গেঁথে থাকা পেরেক বের করে দেয়। কালু সারস, আমরা কোনোদিনও তোমাকে নিজের বন্ধু ভাবিনি, কিন্তু তুমি আমাদের প্রাণ বাঁচালে। আমাদেরকে ক্ষমা করো সারস। কোনো ব্যাপার না, আমার তো অভ্যেস হয়ে গেছে একলা থাকার। আজ থেকে আর একলা নোস, আজকে থেকে আমরা তোর বন্ধু। এইভাবে ওরা ওর বন্ধু হয়ে যায় আর সারস আর একলা থাকে না। কিন্তু অন্যদিকে মন্টু ভাল্লুকের দাপট বেড়েই যাচ্ছিল। ও একদম নির্ভয় সিংহের সভার সময় ওরা সভায় পৌঁছায়। সিংহ একটা টিলায় বসেছিল আর সব পশুরা ওর সামনে ছিল। হে সিংহ, আজকের থেকে জানোয়ারদের হুকুম আর দিবি না, না হলে কিন্তু তোকে শেষ করে ফেলবো। তুই ঠিক আছিস তো? কি বলছিস তুই? আমায় শেষ করবি? ও, মনে হয় তোদেরকে ট্রেলারটা দেখাতেই হবে। এটা বলে ও নিজের আঙুল দিয়ে হাতির ওপর হামলা করে। হাতির সুঁড়, কোমর আর পেটে একটা করে কিল গেঁথে যায়। ও, এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। ওদের চোখে ভয় আসে। এ কি, এর আঙুল থেকে পেরেক কি করে বেরোচ্ছে? এবার বল, আমার রাজত্বতে তোরা সবাই থাকবি না তোদেরকে এখন শেষ করব? আমরা সিংহকে ছাড়া কাউকে রাজা মানব না। আচ্ছা, তো এই নে। এটা বলি ও পশুদের উপর আঙুল তোলে আর সেখান থেকে অনেক পেরেক বেরোয়। কিন্তু তখনই কালু সারস আসে আর সব পেরেক ওর গায়ে গিয়েই লাগে। ও, তুই কোত্থেকে এসে গেলি? মনে হয় তোর মরার খুব ইচ্ছে হয়েছে। কালু সারস পেরেকের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল আর ভাল্লুক বাকি পশুদের উপর হামলা করে। কিন্তু সারস আবার বাকি পশুদের সামনে চলে আসে আর নিজের পাখনা খুলে দেয়। এতে সব পেরেক ওর গায়ে গিয়েই লাগে আর রক্তাক্ত হয়ে পড়ে যায়।
কেন এই জানোয়ারদের জন্য নিজের প্রাণটা বিপদে ফেলছিস, যারা কোনোদিনও তোকে বন্ধু মনে করেইনি? কোনো ব্যাপার না, আমি মরে গেলেও এদের কোনো ফরক পড়বে না, কারণ এরা আমাকে পছন্দ করে না। আর এটা বলে ও নিজের প্রাণের ভয় না করে ভাল্লুকের সাথে লড়তে চলে যায়। আর অনেকক্ষণ লড়ার পর ও খুব আহত হয়ে যায়, কিন্তু লড়াই চলাকালীন ও লকেটের ওপর ডানা ঝাপটাতেই সেই লকেট ভেঙে মাটিতে পড়ে যায়। না, আমার লকেট! সারস তখন বুঝতে পারে যে সেই লকেটে আসল কাজ আছে। ও সঙ্গে সঙ্গে সেই লকেটটা মুখে নিয়ে গিয়ে পুকুরে গিয়ে ফেলে দেয়। না, হে, এটা এটা তুই কি করলি? বলে ও আবার কালু সারসের ওপর হামলা করে। আর সবাই দেখতে পায় যে এবার ওর আঙুল দিয়ে আর পেরেক বেরোচ্ছে না, আর নিজের হাত পা দিয়ে লড়াই করছে। তো সবাই এবার ওর ওপর হামলা করে, আর মন্টু ভাল্লুক খুব আহত হয়ে পড়ে। শেষমেশ সিংহ ওর ওপর ঝাপটায় আর ওকে মেরে ফেলে। আহ, আহ, আহ। এদিকে কালু সারস কষ্টে কাতরাচ্ছিল। তখন বাকি সারসের দলও ওর কাছে আসে আর এক গোল হয়ে ওকে ঘিরে বসে। আমরা নিজের বন্ধু সারসের সাথে একদম দুর্ব্যবহার করেছি, কিন্তু আজ দেখো সেই আমাদের প্রাণ বাঁচানোর জন্য নিজে এত বড় জখম নিল। বলে সব সারস এক এক করে নিজের ঠোঁট দিয়ে সব কটা পেরেক বের করে দেয়, কিন্তু তবু ওর রক্ত প্রচুর বয়ে গিয়েছিল। আমার মনে হয় আর বাঁচতে পারবো না। সেরম কিচ্ছু হবে না বন্ধু সারস, আমি এমন একটা ওষুধের ব্যাপারে জানি যেটা পড়লে তুমি ঠিক হয়ে যাবে। ওটা এক্ষুনি আমি বানিয়ে আনছি। আর যতক্ষণ না তুমি ঠিক না হয়ে যাচ্ছ, জঙ্গলের সব জানোয়ার তোমার সেবা করার জন্য প্রস্তুত থাকবে। সবাই তখন কালু সারসের কাছে ক্ষমা চায় আর ওর সেবার কাজে লেগে যায়। মন্টু বান্দর রোজ ওষুধ বানিয়ে ওকে দিতে লাগে। আর কিছুদিনের মধ্যেই কালু সারস ঠিক হয়ে যায়, আর তখন থেকে ও সব জঙ্গলের বন্ধু হয়ে যায়, আর ওর জীবনও বাকি পশুদের মতো খুশিময় হয়ে ওঠে।